ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আমরা যুব গণসমাবেশ ডেকেছি। দিরাই সাল্লাবাসীর জন্য একটি আদর্শিক নমুনা হিসেবে এই মঞ্চ তৈরি করেছে। সুতরাং আমাদের নির্ধারিত মেহমান ব্যতীত দয়া করে কোনো মেহমান কোনো ভাই স্টেজে উঠে ডিস্টার্ব করবেন না। এইখানে যারা উপস্থিত হয়েছেন অত্যন্ত গুণীজন, খুব দামি দামি মানুষ, ডিস্টার্ব করবেন না প্লিজ। দয়া করে পিছন থেকে সবাই সরে যান। পিছনে যারা আমাদের মেহমান আছেন তাদেরকে বসার সুযোগ করে দিই। নামান না ভাই, নামান সবরে নামান, সব এই আনোয়ার ভাই সবরে নামান। হ্যাঁ না নামাজ করে কম সংগ্রামী দিরাই সাল্লাবাসী, সালাতুল আসরের পর আমাদের যুব গণসমাবেশ আবার শুরু হচ্ছে। আজকের এই যুব সমাবেশে উপস্থিত দিরাই সাল্লাবাসীকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, মাছের দেশ, ধানের দেশ, গানের দেশ এই দিরাই সাল্লায় আবার হবে আরেকটি গান নিয়ে আসছেন আহমদ আতাউল্লাহ সালমান ও তার দল। কুরাস গান, কুরাস সঙ্গীত নিয়ে আসছেন আহমদ আতাউল্লাহ সালমান ও তার দল। জি জি না ভাই তো একটা মিটিংয়ে ব্যস্ত আছে, গ্রামে আসছেন ঠিক আছে। জি 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 বিরাই জি আচ্ছা জি মাইক্রোফোন দিতেছি তিলহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিলহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাত ধরেছি সত্য করে রে, তিলহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিলহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘরবাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই।
জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মনকে টানে না, টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারা তো ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না, বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়। বৈশাখের ওই রৌদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। তবু তরি বাইতে হবে, খেয়া পাড়ি দিতে হবে, তবু তরি বাইতে হবে, খেয়া পাড়ি দিতে হবে। যত ঝড় উঠুক সাগরে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। সব একসাথে গাই, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। শুনেন, আমার বক্তৃতার ঘোষণা দিতে হবে না, আমি নিজেই ঘোষক। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করবেন। আচ্ছা, এই পুলিশের গাড়িটা যেতে দেন, এই পুলিশের গাড়িটা যেতে দেন। এই গাড়িটা এখন বের করছে কেন পুলিশ? এটা ওর দরকার কি ছিল এখন বের করার? জরুরি কিছু? ওকে জিজ্ঞাসা করো তো তার দরকারটা কি এখন। এই গাড়িটা যেতে সুযোগ করে দেন। সবাই একটু শৃঙ্খলা করে এই গাড়িটাকে যাওয়ার সুযোগ করে দেন, প্লিজ প্লিজ সুযোগ করে দেন, ওকে ওর কাজ করতে দেন। আর 2 মিনিট একটু কষ্ট করেন। ঠিক আছে, পুলিশের কাজ পুলিশ করেছে, পুলিশের কাজ পুলিশ করুক, আমাদের কাজ আমাদেরকে করতে দেয়। তো বলছিলাম যে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকে যারা বাংলাদেশের সৃষ্টি থেকে আজ পর্যন্ত বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দান করেছেন। তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি।
বিশেষ করে এই অঞ্চলে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা অত্যন্ত বর্ষীয়ান রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তার মধ্যে বাবু অক্ষয় কুমার দাস, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, জনাব সুজাত চৌধুরী, জনাব আব্দুল শহীদ চৌধুরী, জনাব আলহাজ আব্দুল কুদ্দুস, জনাব হাজি আহমদ মিয়ে, জনাব আসাবউদ্দিন সর্দার, জনাব কামরুজ্জামান সাহেব এবং সাংবাদিক সালে চৌধুরী, যারা বিভিন্ন সময় এই ভাটি অঞ্চলে মানুষের মুক্তির জন্য বছরের পর বছর চেষ্টা করে গেছেন। আমি তাদের প্রত্যেককে তাদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্য আমার কাছে কোনো কার্পণ্য বোধ নাই। আর এই মুহূর্তে আমি দোয়া করতে চাই বেগম খালেদা জিয়ার জন্য, যিনি মৃত্যু শয্যায় আছেন। আমরা সকলে মিলে দোয়া করতে চাই যে আল্লাহ অথবা সৃষ্টিকর্তা, আমরা যে যাই বলি না কেন, যেন তাকে রোগ মুক্ত করে আমাদের মধ্যে ফিরে আসার তৌফিক দান করেন। রাজনীতি কোনো ছোট মন দিয়ে বড় রাজনীতি করা যায় না। রাজনীতি করতে গেলে আকাশের মতো উদার একটা হৃদয় দরকার হয়। রাজনীতি করতে গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা উদার পরিবেশ তৈরি করতে হয়। আমি মনে করি এই ভাটি অঞ্চলের রাজনীতির একমাত্র কেন্দ্রবিন্দু হওয়া উচিত হিন্দু মুসলমান একসাথে মিলে এই ভাটি অঞ্চলকে আমরা একসাথে গড়ব। এটা আমাদের রাজনীতির মূল কথা। আমি মাঝে মাঝে অবাক হই, রাজনৈতিক নেতৃবৃন্দ মাইক হাতে পাইলে গালি গালাজ শুরু করে দেয়। রাজনীতি নতুন বাংলাদেশে থাকা উচিত নয়। নতুন বাংলাদেশ ইজ এ নতুন বাংলাদেশ, নিউ বাংলাদেশ। আমরা চাই একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে এক টেবিলে বসে আলোচনা হবে, এক টেবিলে বসে কথা বলবে, এক পাতে বসে খাবে, এক প্লেটে বসে খাবে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু কেউ কারো সঙ্গে আমরা শত্রুতা করব না। সম্মান থাকতে হবে, তো পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের প্রতি সম্মান থাকতে হবে, ইজ্জত থাকতে হবে, একের প্রতি অন্যের আস্থা থাকতে হবে, একের সাথে অন্যের ভালোবাসা থাকতে হবে, একের সাথে অন্যের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আমার দ্বারা সম্ভব হয় নির্বাচনে আমরা হারি বা জিতি, যাই হোক না কেন, শেষ পর্যন্ত সকলে মিলে একসাথে নির্বাচনী প্রচারণা চালাইতে চাই। এই নির্বাচনী প্রচারণায় আজকে যে সমাবেশ ফোন করে দাওয়াত দিয়েছি, আমি বলেছিলাম আমরা আমাদের কথা বলছি, আপনার যদি কোনো কথা থাকে আপনিও এসে সকলের সামনে আপনার কথা তুলে ধরুন। আর জনগণ ঠিক করবে, জনগণ কাকে পছন্দ করবে, কাকে ভালোবাসবে, কাকে অ্যাকসেপ্ট করবে, কাকে স্থান দিবে, কাকে হৃদয়ে স্থান দিবে, এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক হলো দিরাই সাল্লার জনগণ। এই জনগণের সামনে আমরা যারা প্রার্থী হব, আমাদের দায়িত্ব হলো নিজের কথা, নিজের চিন্তা, নিজের ভাবনা,
নিজের সব কিছু তুলে ধরা। আচ্ছা বলেন, আমি আপনাদেরকে বলি, আজকে এখানে একটা সমাবেশের আয়োজন হয়েছে। যারা যারা প্রার্থী আছেন তারা সবাই যদি এখানে আসতেন, সকলেই তার বক্তব্য তুলে ধরতেন। কে কার চাইতে ভালো বক্তব্য দিতে পারেন, কে কার চাইতে বেশি পরিকল্পনা প্রকাশ করতে পারেন, কে কার চাইতে বেশি দিরাইশাল্লাহকে গঠন করতে পারবেন, কার পরিকল্পনা কি, ওই চণ্ডীরোড ব্রিজকে কখন করবেন, ওই ফয়জুল্লাহপুরের নদী ভাঙ্গনকে কিভাবে বন্ধ করবেন, ওই দিরাই থেকে শুরু করে শরীফপুর হয়ে ভাটিপাড়া হয়ে রফিনগর যাওয়ার রাস্তা কে কবে করে দিবেন, এবং সামারচর থেকে আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, বাজারকান্দি, গ্রামশাল্লা, শ্যামনগর এই রাস্তাকে কিভাবে করে দিবেন, এটা যদি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, আমার বিবেচনায় এইটাই হয়তো নতুন বাংলাদেশের নতুন রাজনীতি। কিন্তু নতুন বাংলাদেশে এখনো যেন আমরা কেন জড়তায় ভুগি, এখনো একজনের ছায়া আরেকজন দেখতে চাই না, একজন চায় আরেকজনের দিকে তাকালে আর চোখে বাঁকা করে তাকাই, আর আমরা চিন্তা করি কাকে জেলে ঢুকাবো, আর কাকে জুলুম করব, কাকে হসপিটালে নিব, আর কাকে এলাকা থেকে তাড়িয়ে দিব। আমি আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, আমি একজন আইনজীবী, এটা আমার পেশা, এটা আমার নেশা। আইন পেশা আমার জীবন এবং মরণের সঙ্গে সম্পৃক্ত। একটা পাখির দ্রুত দানার মতো একটা ভ্রমরা, এই ভ্রমরার পাখা যদি আপনি ছিঁড়ে ফেলেন তাহলে ভ্রমরা জীবিত থাকে না। একটা কালো ভ্রমরা, এই ভ্রমরার একটা পাখা ছিঁড়ে ফেলবেন আর একটা পাখা দিয়ে কিছু দূর উঠবে, কিন্তু সে কিছু করতে পারে না। দুইটা ডানা ছিঁড়ে ফেলবেন, ওই ভ্রমরা উঠতে পারে না। একটা পাখির একটা ডানা ছিঁড়ে ফেলবেন, ধাপড়াতে ধাপড়াতে কিছুক্ষণ যাবে, আরেকটা ডানা ছিঁড়ে ফেলবেন, ওই পাখিটা আর উঠতে পারবে না, সে বসে থাকবে, তাকে মানুষ ধরে ফেলবে, শিকারী তাকে নিয়ে যাবে, তাকে জব করবে, তাকে খেয়ে ফেলবে, যদি একটা পাখির দুটো ডানাকে আপনি ছিঁড়ে ফেলেন। আমি আপনাদেরকে বলছি, আইন পেশা আর আমি শিশির মনির, এই দুইটা এরকম একটা পাখির ডানার মতো। যদি একটাকে আলাদা করে ফেলেন তার একটা আর থাকবে না। আপনি যদি বলেন আমি আইনজীবী না, তাহলে আমি আর আমি নই। আপনি যদি বলেন আইন পেশায় সুপ্রিম কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থেকে আমার কালো কোট কালো গাউন এটা যদি আমার সাথে না থাকে, এই কালো কোট কালো গাউনের পবিত্র এই পোশাক যদি আমার সাথে না থাকে, তাহলে আপনি আমাকে শুধু দেহটা দেখতে পাবেন, আমার মনটা দেখতে পাবেন না। একজন আইনজীবীর কাজ মানুষকে নির্যাতন করানো নয়। একজন আইনজীবীর কাজ হলো একজন মানুষকে নির্যাতন করে যখন জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তার ছোট্ট সন্তানটা হা করে যখন তাকিয়ে থাকে, তার বাবাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, হাতে হ্যান্ডকাপ তাকিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, মা কাঁদে, ছোট ভাই কাঁদে, ছোট বোন কাঁদে, এটা দেখে একজন আইনজীবী স্বস্তিতে তার জীবন যাপন করতে পারে না। মানুষকে নির্যাতন করে যে রাজনীতি হবে, এটা কি রাজনীতি? মানুষের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে যদি কোনো পলিটিক্স হয়, এই পলিটিক্সের নাম কি? এটা তো কোনো পলিটিক্স হতে পারে না। নেভার, দিস টাইপ অফ পলিটিক্স ক্যান নেভার। পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের যদি সম্মান ফিরিয়ে আনতে হয়, রাজনীতিকে যদি একটা মহান দায়িত্ব হিসেবে নিতে হয়, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে উদার মন মানসিকতা নিয়ে দুর্নীতি থেকে মুক্ত হয়ে সৎ জীবন যাপন করতে হবে। রাতের অন্ধকারে আমরা যদি, আমি নিজেকে জড়িয়ে বলছি, রাতের অন্ধকারে আমি যদি টিওনো সাহেবের সঙ্গে বসে পিআইসির প্রজেক্ট ভাগাভাগি করি, আর রাতের অন্ধকারে যদি আমি একজন প্রকল্প বাস্তবায়ন অফিসারের সঙ্গে বসে কোথা থেকে কত পার্সেন্টেজ নিয়ে ঢাকায়, সিলেটে, সুনামগঞ্জে বাড়ি করতে হবে এই চিন্তায় লিপ্ত থাকি, তাহলে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে রাজনীতিবিদের সম্মান বলতে কিছু থাকবে না। নিজের খেয়ে বনের মোষ তাড়াইতে আসছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, বদনাম নেওয়ার জন্য তো আসিনি। নো, এটা আমার কাছে কোনো ব্যবসা না। রাজনীতি আমার কাছে কোনো ব্যবসা না যে দিন শেষে হিসাব করতে হবে 2 কোটি পাইলাম নাকি 4 কোটি পাইলাম। রাজনীতি তো আমার কাছে কোনো ব্যবসা না
যে বছর শেষে হিসাব করতে হবে কত খরচ করেছিলাম আর কত তুলতে পারলাম। রাজনীতি তো আমার কাছে কোনো বিজনেসের নাম না, কোনো দোকানদারি না, কোনো বিনা পুঞ্জের কোনো লাভের ব্যবসা না, যেখানে আমাকে হিসাব করতে হবে যে এমপি হওয়ার সময় 10 কোটি টাকা খরচ করেছিলাম, এমপি হয়ে গেলাম, এইবার 15 কোটি টাকা এক্সট্রা 5 কোটি টাকা লাভ না পাইলে 10 কোটি টাকা কেন খরচ করেছিলাম। এই হিসাব কিতাবের নাম রাজনীতি নয়। রাজনীতি হলো উদার হবেন, মন উদার করবেন, সকলকে জায়গা করে দিবেন, যোগ্যতা সম্পন্ন মানুষের জন্য রাস্তা করে দিবেন, যোগ্যতার ভিত্তিতে মানুষ তার ভূমিকা রাখবে, আপনি রেফারির ভূমিকা পালন করবেন, কাউকে শত্রু বানাবেন না, শত্রু বানাইতে চাইবেন না, প্রয়োজন পড়লে মিত্র করবেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে রাজনীতি পরিচালিত হবে, আমি দিরাই সাল্লায় এই ধরনের নতুন রাজনীতি উপহার দিতে চাই। আপনারা আমার কথায় কেউ কেউ বিরক্ত হতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছি, যদি আমরা আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি, আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমি আপনাদের এই হাজারো হাজারো মানুষকে সাক্ষী রেখে টেলিভিশন, ইউটিউব, ভিডিও সকলকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, আমরা যদি বিজয়ী হই, যারা পরাজিত হবে তাদেরকে এক টেবিলে বসিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ করে দিব। আর আমরা যদি পরাজিত হয়ে আমরা কখনো বলবো না যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই জন্য হেরে গেলাম। যদি পরাজিত হই, দেখবেন আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন, আপনাদের সামনে বিতর্কে এই দিরাই থানা পয়েন্টে দাঁড়িয়ে আমি বলে দিব, আমরা চেষ্টা করেছিলাম, আমরা পারি নাই, মানুষ আমাদেরকে সমর্থন করে নাই, ইনশাল্লাহ মানুষ আবার যদি সমর্থন করে আবার আসব, মিলেমিশে কাজ করতে আমাদের কোনো বাধা নাই। বড় মন ছাড়া তো পলিটিক্স হবে না। এটা ছোট ছোট মন, বাদী 2 আনা, বিবাদী 4 আনা, ক্ষেত্রদাসী 5 আনা, এটা যদি হয় রাজনীতি, তাহলে বলেন রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো সম্মান থাকবে? একজন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মান কি? একজন পলিটিশিয়ানের জীবনে সাকসেস কি? একজন রাজনীতি যে করেন তার জীবনের সফলতা কি? যিনি রাজনীতি করেন তার জীবনের সবচাইতে বড় সফলতা হলো জনগণের ভালোবাসায় এই ব্যক্তির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সফলতা। আর এই জনগণ যদি ভালো না বাসে, তাহলে কি জন্য? পকেট ভর্তি, পাঞ্জাবির পকেট, কোটের পকেট, কিসের পকেট? কেন এটা? কেন রাতের বেলা বসে অন্ধকারে এই হিসাব করতে হবে কে কোন প্রজেক্ট পেয়েছেন, কে কোন প্রজেক্ট পান নাই, কার বাড়ির পাশ দিয়ে কোনটা গেছে, কার বাড়ির পাশ দিয়ে কোনটা যায় নাই? এই হিসাব যদি রাজনীতিবিদদের করতে হয়, তাহলে রাজনীতিতে যারা আসবেন তাদের সকলেরই বদনাম করা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। মনটা উদার করি আমরা। এই একটা বই আছে আমার কাছে, এই বইটা আমি 1.5 বছর ঘুরে ঘুরে তৈরি করেছি। এই বইয়ের ভিতর বলা আছে দিরাই সাল্লার কোন ইউনিয়নে কোন রাস্তা এখনো করার বাকি আছে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন জায়গায় কোন হাসপাতাল লাগবে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন রাস্তা কোন দিকে গেলে পরে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাবে। এই বইয়ের মধ্যে বলা আছে কোন জায়গায় একটা কালভার্ট নাই, সেটাও আইডেন্টিফাই করা আছে। এই বইটা আমি নির্বাচনী ইশতেহার আকারে আপনাদের সামনে তুলে ধরব। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে রিটার্নিং অফিসার আমাদেরকে ডাকবেন, আমরা সেখানে যাব, আমাদের পক্ষ থেকে একটা বই উপহার দিব আপনাদেরকে। এই বইটা পড়ে আপনি নিজেও অবাক হবেন, আপনার বাড়ির রাস্তার নামও এর মধ্যে আছে। আপনি কিছুদিন আগে অবাক হবেন, আপনার বাড়ির পাশ দিয়ে আপনি হয়তো টের পান নাই, কিন্তু শরিয়ার পাড়ের কোন জায়গায় নদী ভাঙন হচ্ছে এই কথাও এখানে লেখা আছে। শরিয়ার পাড়ের লোক নিশ্চয়ই এখানে আছে। এই বই খুললে আপনারা দেখতে পাবেন এই
আফতাবপুর থেকে শুরু করে গ্রাম সাল্লা পর্যন্ত যে নদী ভাঙ্গন হচ্ছে, কয়টা পয়েন্টে নদী ভাঙ্গন হচ্ছে, সাউদেশ্রীর কোন জায়গায় নদী ভাঙ্গন হচ্ছে, সেই নদী ভাঙ্গন স্থায়ীভাবে ঠিক করতে গেলে কত টাকার দরকার তার পরিপূর্ণ বর্ণনা এই বইয়ের ভিতরে লেখা আছে। সুস্থ রাজনীতি হবে সেটা। যারা যারা প্রার্থী হবেন আমি তাদের সকলকে আহ্বান জানাই, আপনারাও জনগণের সমস্যা নিয়ে একই ধরনের বই প্রকাশ করুন। মানুষকে বলুন কি করে মানুষ দিরাইয়ের পূর্বাঞ্চলের মানুষ জগদল যাবে কি করে তা মানুষকে বলুন। দিরাইয়ের পূর্বাঞ্চলের মানুষ কুলুঞ্জে যাবে কি করে তা মানুষকে বলুন। দিরাইয়ের পূর্বাঞ্চলের মানুষ হুসেনপুর যাবে কি করে তা মানুষকে বলুন। দিরাইয়ের পূর্বাঞ্চলের মানুষ চণ্ডীগড় ব্রিজ না বানাইলে কি করে শান্তিগঞ্জ, কি করে জগন্নাথপুরের মানুষকে একসাথে সম্পর্কিত করা যাবে, যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে মানুষের সামনে তুলে ধরুন। আর এই পরিকল্পনা না করে মাইক পাইলেই গালি গালাজ বকা বকি, আমি মনে করি এগুলা হলো দুর্বলতার লক্ষণ। কোনো মানুষের সমালোচনার জবাব দেওয়া আমার কাজ হইতে পারে না। আমি কোনো মানুষকে ব্যক্তিগতভাবে সমালোচনা পছন্দও করি না। আপনি দেখবেন অনেক কিছু হয়েছে, অনেক কিছু অনেকেই বলেছে, আমি চুপচাপ ছিলাম। অনেকেই আমাকে শত শত মানুষ আমার কাছে গিয়েছে, আপনি তো কিছু বলেন না, যে আমি যে বলি না এটাই সবচাইতে বড় শক্তি। নীরবতা, চুপ থাকা এত বড় শক্তি, আপনি চিৎকার করেও এত বড় শক্তি পাবেন না খুঁজে। কে চিৎকার করে? সামারসরের দিকে রওনা দিচ্ছেন রাত ৩টার সময়, কাল্যাণীতে গেছে। কাল্যাণীতে গিয়ে দেখবেন ডাইনেও অন্ধকার বামেও অন্ধকার। এই সময় স্যান্ডেল পরা, স্যান্ডেল যখন পায়ের মধ্যে পরা তখন হাঁটলে স্যান্ডেলের পিছন দিকে টপ পট পট আওয়াজ হয় না? স্যান্ডেল ভীত মানুষ স্যান্ডেলের এই আওয়াজে মনে করে এই ভূত এসে গেল। এরকম ভূতের পাল্লায় পড়েন নাই? আসলে কি কোনো ভূত আসছে? তখন একা একা জোরে জোরে গান গায়, বন্ধু কে বানাইলা রে হাসন রাজারে বন্ধু। এটা কেন গান গায়? এই গান গায় ভূতের ভয়ে নিজেকে বাঁচানোর জন্য গান গায়। আসলে কি ভূত আসছে? আসলে কি সে গায়ক? তখন মনের শান্তি দেয়। সে শান্তিতে কি? বন্ধু কে বানাইলা রে হাসন রাজারে বন্ধু কে বানাইলা রে, আর ভূত আর ভূত, আর মনে মনে সাপেকালি ভূত। আসলে জুতার পায়ের আসলে কি? তাহলে সব শব্দ সব গান সব সময় কি সাহসিকতার পরিচয়? সব শব্দ করে কি আপনি সাহস সঞ্চয় করতে পারবেন? ওই জুতার শব্দ আর ভূত আসতেছে ভূত আসতেছে বলে যে নিশ্চুপ থাকতে পারবে, আমার মনে হয় সেই জগতে সবচাইতে সাহসী লোক। তো এই জন্য আমি কারো সমালোচনার অযথা জবাব দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমার তো কাজ আছে ভাই, আমার কাজ নাই? আই হ্যাভ ওয়ার্ক ডে এন্ড নাইট। সকালে 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কাজ করেও শেষ করা যায় না। তো আমি বসে বসে আপনি কি বললেন এটা সমালোচনা দেওয়ার যদি আমার কাজ হয়, তাহলে তো আমি আসল কাজ করতে পারবো না। তখন তো আমি আপনার জন্য এই পরিকল্পনা বানাইতে পারবো? এই পরিকল্পনা আমি আপনাদেরকে বলে যাচ্ছি কয়েকটা ভাগে বিভক্ত। এটা বলি শেষ করে দিচ্ছি, লম্বা হয়ে যাবে। 1 নম্বর হলো দিরাই সাল্লার যে মানুষজন আছে, 1 নম্বর কাজে হাত দিব যাতায়াত। যদি আমরা নির্বাচিত হতে পারি, একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়ন, একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম, একটা হাওরের সাথে আরেকটা হাওর, একটা এলাকার সাথে আরেকটা এলাকায় বাস্তব সড়কের সাথে মিল করে দিয়ে এসে এই সড়কগুলোকে আমিও চেষ্টা করব আপনাদেরকে একটা স্বপ্ন দেখিয়ে যাই। এই জগৎ সাক্ষী, এই নেতৃবৃন্দ সাক্ষী, আপনারা এই এলাকার জনগণ সাক্ষী। যদি নির্বাচিত হওয়ার পরে আমরা এই সুযোগ পাই, সরকারকে নিয়ে কাজ করার যদি সুযোগ হয়, একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন, একটা হাওরের উপর দিয়ে আরেকটা,
হাওরের বৈচিত্র্য ঠিক রেখে, জমি জমা ঠিক রেখে, বিল বাদল ঠিক রেখে, পানি মাছ সবকিছু ঠিক রেখে আমরা ভাটি অঞ্চলে উড়াল সেতু তৈরি করার চেষ্টা করব। 2 নম্বর কাজ, আমার এই কথা মনে রাখবেন, যদি আমি না পারি আমাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞাসা করবেন। আমাকে রাস্তায় দাঁড় করে, এই দিরাই বাস স্ট্যান্ডে দাঁড় করায় আমাকে গাড়ি দাঁড় করাবেন। গাড়ি দাঁড় করে জিজ্ঞাসা করবেন, এত তারিখের অমুক জায়গায় আপনি আমাদের এই কথা বলেছেন, আপনি পারেন নাই, কেন পারেন নাই তার জবাব দেন। আমি যদি না পারি আমি স্বেচ্ছায় আপনাদের কাছে আত্মসমর্পণ করে যাব। সেকেন্ড কাজ, বেকার। 47,000 নারী পুরুষ বেকার, এদের কোনো কাজ নাই। এরা আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, এই 5-6 মাস বাড়িতে বসে লুড্ডু খেলা আর তাস খেলা ছাড়া এদের কোনো কাজ নেই। এই 47,000 নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তালিকা করে কি করবো এটা আমরা লিখেছি এখানে, কার জন্য কি করা হবে। এবং এখানে আমরা চেষ্টা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বটল ইন্ডাস্ট্রি, ফিশারি ইন্ডাস্ট্রি, তার সাথে চেষ্টা করব প্রতিজন লোককে শিক্ষিত করে প্রশিক্ষণ দিয়ে দলে দলে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করব। আমাদের ছেলেরা কি করে? সৌদি আরবে চাকরি করে 22,000 টাকা বেতনের। আমি এই গল্প অনেককে বলেছি। আমেরিকায় যাইতে গেলে, লন্ডনে যাইতে গেলে, কাতারে, কুয়েতে, দোহারে একটা বিরতি হয় প্লেনের। বিরতিতে যখন যায় তখন পাশ থেকে এসে সালাম দেয়, স্যার আমি আপনারে চিনি, আমি আপনারে চিনি। তুমি কে রে বাবা? স্যার আমার বাড়ি কুলুঞ্জ ইউনিয়নের অমুক গ্রামে। তুমি এখানে কি করো? বলে স্যার আমি এখানে বাথরুম পরিষ্কার করি। কেন তুমি বাথরুম পরিষ্কার করো? বলে স্যার আমাকে 80,000 টাকা বেতনের লোভ দেখাইয়া আমাকে কাতারে আনছিল, কিন্তু এখানে এসে 80,000 টাকার বেতন তো দূরের কথা, 22,000 টাকার বেতনের বাথরুম পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। যদি আমাদের সুযোগ হয়, এই দিরাইতে আমি টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখানে বেকারদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, তারা বেছে বেছে প্রশিক্ষণ নেবে। 50 জন 100 জন করে প্রশিক্ষণ হবে, স্কুল হবে, ঢাকা থেকে লোক আসবে, প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে তাদেরকে শিক্ষিত করে যদি প্রেরণ করা যায়, বিদেশে গিয়ে তাদেরকে আর বাথরুম পরিষ্কারের কাজ করতে হবে না। তৃতীয় কথা বলে যাই, প্রতিটা কথার উত্তর নেবেন আমার কাছ থেকে। তৃতীয় কথা বলে যাই, দুর্নীতি। আমরা নির্বাচিত হলে সরকারের অফিস আদালতের সকল দুর্নীতি 60 দিনের মধ্যে বন্ধ করে দিব। এখানে বলে যাচ্ছি, আপনারা সাক্ষী হবেন। এই দিরাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই কমিটিতে ঢুকবেন, দুর্নীতি বিরোধী কমিটিতে ঢুকবেন। আমরা তাদেরকে নিব, সরকারের সিস্টেম চেঞ্জ করব, অনলাইন মেকানিজম চালু করব, টিওনো অফিসে, এসিলেন্ট অফিসে, প্রকল্প বাস্তবায়নের অফিসে এবং থানাগুলোতে জনগণের এসে এইভাবে দিনের পর দিন আর বড় ধরনের হয়রানির শিকার হতে হবে না। সাহস করে জিজ্ঞাসা করেন আমাকে এটাও পারলাম কিনা। হাসপাতাল, আহা, এক ভদ্রলোক বর্ণনা দিলেন ওই দিন যে দিরাই স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন তার ওয়াইফকে। ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে পাঠিয়ে দিছে বাড়িতে। এক হিন্দু ভদ্রলোক বলতেছেন আর কাঁদতেছেন। কিছুক্ষণ পরে আবার নিয়ে আসছেন, বলছে কোনো অসুবিধা নাই, বাড়িতে নিয়ে যান। মহিলাকে বাড়িতে নিয়ে গেছে, মহিলার পেইন শেষ হচ্ছে না, আবার নিয়ে গেছে। এইবার বলে ওসমানী মেডিকেল কলেজে যাইতে হবে। নিয়ে গেছে ওসমানী মেডিকেল কলেজে। প্রথম নিয়ে এক্সরে করে বলতেছে বাচ্চাটা মারা গেছে। আপনাদের কষ্ট হয় না? আপনাদের চোখে পানি আসে না? আপনাদের মনের ভিতরের মানসিক সত্তাটা ভেঙে খানখান হয়ে যায় না? তো কি করব? রাজনীতি করবো আমরা? এগুলো নিয়ে রাজনীতি? একটা গর্ভবতী মানুষের বাচ্চার, মহিলার সন্তান বাঁচবে কি বাঁচবে না, এগুলো নিয়ে কি রাজনৈতিক বক্তব্য চলে? এটা মানুষকে বাঁচাইতে হবে, ব্যবস্থা করতে হবে, হাসপাতাল লাগবে, চেঞ্জ করতে হবে।
পাবলিক হাসপাতালে না হলে প্রাইভেট হাসপাতাল বানাইতে হবে, কম খরচের হাসপাতাল বানাইতে হবে, বিদেশ থেকে লোক আনতে হবে, এই দিরাইতে করে তুলতে হবে, ইউনিয়নগুলোতে করে তুলতে হবে, বড় বড় বাজারগুলোতে করে তুলতে হবে, এই আকিল শাহ বাজারে বানাইতে হবে, এই বোয়ালিয়া বাজারে বানাইতে হবে, টানাখালী বাজারে বানাইতে হবে, শরীফপুর এখানে বানাইতে হবে, দিরাইতে বানাইতে হবে, ওইদিকে রফিনগরে বানাইতে হবে, নিজগাঁওয়ে বানাইতে হবে, ওইদিকে রাহতলায় বানাইতে হবে, ওইদিকে সাল্লার গুঙ্গের গাঁয়ে বানাইতে হবে, এবং সর্বশেষ শাসকাই বাজারে বানাইতে হবে। এই যদি হাসপাতাল ব্যবস্থাপনা গড়ে তোলা যায়, এইভাবে যদি প্রতিটা বাজারে বাজারে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা যায়, মেডিকেল চিকিৎসা গড়ে তোলা যায়, এই জায়গায় যদি আমরা নার্স আনতে পারি, ডাক্তার আনতে পারি, ব্যবস্থা করতে পারি, তবেই রাজনীতি করে জনগণের সেবা করা সম্ভব হবে। আর না হলে কিসের বক্তৃতা আর কিসের কি বলবো আপনাদেরকে? কি বক্তৃতা দিব বলেন? কিসের বক্তৃতা? আমার ওয়াইফ মরে যাচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, একটা ডাক্তার নাই, একটা সিজার করা যায় না, একটা হাসপাতালে, দিরাই হাসপাতালে কোনো অপারেশন হয়? আপনারা কেউ অপারেশন করেছেন? অপারেশন যদি হয় তাহলে দেখবেন পেটের ভিতরে গজরাইকে উপর দিয়ে সেলাই করে দিবে। বলছে কালি কয় সিলেট যাও, সিলেট যাও। সর্বশেষ আর সময় নিচ্ছি না, একটা কথা বলে শেষ করে দিচ্ছি। কৃষি, যাতায়াত, রাজনীতি সব এখানে ভাগ করা আছে। সব বলে যাই একটা কথা, আমি আপনাদের সহযোগিতায় একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। আপনারা রাজি আছেন? আপনারা আমাকে সাহায্য করবেন? এই নতুন রাজনীতির 1 নম্বর হবে আগামী নির্বাচনে যে প্রচারণা চালাবো আমরা, যে যে দলেরই প্রার্থী হন না কেন, আমি চেষ্টা করব আমরার আয়োজিত সমাবেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দাওয়াত দিতে। আমি এটা আশা করব অন্যরাও যে সমাবেশ আয়োজন করবেন, ওই সমাবেশে আমাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিবেন। এটা আশা করতে পারি? এই ধরনের রাজনীতি দেখলে আপনারা খুশি হবেন না বেজার হবেন? সেকেন্ড বলছি, আরেকটা ওয়াদা করে যাই, আল্লাহ তাআলার ফজিলতে আর আপনাদের দোয়ায় আমরা যদি নির্বাচিত হই, আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব না। এটা আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম। আমি আশা করব এই অঞ্চলে যারা সংসদ সদস্য প্রার্থী হবেন সকলেই জনগণের সামনে দাঁড়িয়ে বলবেন যে নির্বাচিত হওয়ার পরে গাড়ি, বাড়ি, প্রটোকল সরকার যেগুলো দিবে এইগুলো সবাই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একটা গাড়ি দেয়, এমপি সাহেব হলে একটা গাড়ি দেয়, জানেন সে কি গাড়ি? একটা প্রাডো গাড়ি দেয়। এই প্রাডো গাড়িটা ট্যাক্স ফ্রি হিসেবে কিনতে দেয়। এই গাড়িটা নিয়ে যে কত দুর্নীতি হয়েছে এই দেশের রাজনীতিবিদরা করেছে, এগুলো বললে মাথা নিচে চলে যায়, আর দুঃখ কষ্টে অসম্মানে আর মুখ দেখানোর কোনো জিনিস থাকে না। আমরা বলে যাচ্ছি ওই গাড়ির প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো লোভ নাই। ওই গাড়ির চাক্কা আর ওই গাড়ির প্যাডেল আর গাড়ির কালার আর সিটের প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো আকর্ষণ নাই। ওই গাড়ি যদি আমাদেরকে দেওয়া হয়, সরকারি কোষাগার থেকে এই গাড়ি যদি ব্যবহার করতে হয়, তাহলে এই গাড়ি ব্যবহার করবে দিরাই সাল্লার আপামর জনগণ। ব্যক্তিগতভাবে শিশির মনিরের গাড়ির কোনো প্রয়োজন নাই। যদি ব্যবহার করি, আমার গাড়ি আপনারা আটকাবেন। এই সরকারি গাড়ি ব্যবহার করে কোনোদিন যদি আমি এমপি হওয়ার পরে আপনাদের দরবারে আসি, আপনারা গাড়ি আটকাবেন। আটকায়ে আমাকে 1 বিন্দু পরিমাণ নড়তে দিবেন না। জিজ্ঞাসা করবেন, আপনি বলেছিলেন গাড়ি ব্যবহার করবেন না, এখন যে গাড়ি ব্যবহার করেছেন জবাব দেন। সেই দিন আমি আপনাদেরকে বিনয়ের সাথে দিতে চাইব যে গাড়ি ব্যবহার করতে চাই নাই, গাড়ি ব্যবহার করেছি। যদি আমি বুঝতে পারি আমি ভুল করেছি, আমি সঠিক করি নাই, আমি আপনাদেরকে সাহসের সাথে বলে দিচ্ছি, যা বলছি এ যদি আমার দ্বারাই ভায়োলেট হয়, আমি যদি এর ভায়োলেশন করি, আমি যদি এটা ভঙ্গ করি, আমি এমপি পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে চলে যাব। যদি কারো সাহস থাকে রাজনীতি করার ক্ষেত্রে, রাজনীতিবিদদের, আমি নিজের ভোগ বিলাসের চাইতেও
রাজনীতিবিদদের সম্মান নিয়ে আমি খুবই চিন্তিত। কারণ গাঁও গ্রামে গেলে দেখা যায় বক্তৃতা দিচ্ছে রাজনীতিবিদ আর পিছন দেওয়া মানুষ বাটপার বাটপার বলে কথা বলতেছে। আমি 300 কতটা গ্রামে গিয়েছি, বক্তব্য দিচ্ছি আমরা এখানে, পিছন থেকে এসে মানুষ মন্তব্য করছে, আমার কাছে ভিডিও রেকর্ড আছে। এই বক্তব্যের পরে একজন আরেকজনকে গল্প করছে যে কতজন তো কত কথা কইল, উনিও দেখি আরো কথা কয়, উনিও তো আগের মতো একই কাজ করবে, সুতরাং এদেরকে আর বিশ্বাস করা যায় না। ওই দিন মনে হয়েছিল আর নির্বাচন সেরে ঢাকায় গিয়ে হেলিকপ্টারে ঢাকায় চলে যায়। কত অসম্মান, কত অশ্রদ্ধা, কত বেইজ্জতি আমাদের, বিশ্বাস করে না মানুষ। মানুষ বলে রাজনীতিবিদরা এইভাবেই বলে। তো আমি আপনাদেরকে শেষ অনুরোধ করে যাই, দিরাইশাল্লা হিন্দু মুসলমানের বসবাস, দিরাইশাল্লা সকল ধর্ম মতের বসবাস, দিরাইশাল্লা ভাটি অঞ্চল হাওরের বসবাস। এই বসবাসতম জায়গাটাকে আমাদের মাতৃভূমি, এটা আপনার মাতৃভূমি, এটা আমার মাতৃভূমি, এটা মৌলানা সাহেবের মাতৃভূমি, এটা হুজুরের মাতৃভূমি, এটা হিন্দু ভদ্রলোকের মাতৃভূমি, এটা আমি মুসলমানের মাতৃভূমি। আমরা এই মাতৃভূমির অংশীদার, এই মাতৃভূমির জনগণ আমরা। এই জনগণেই বাংলাদেশে আমাদের কাছে দল মতের চাইতেও দিরাইশাল্লাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমি সংকীর্ণ দলাদলিতে কখনোই ভালোবাসি না। কেন বাসি না এটা বলেই আমার বক্তব্য শেষ করে দিব। আমি মনে করি আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছি এই সংখ্যা খুবই কম, কিন্তু দিরাইশাল্লায় লক্ষ লক্ষ মানুষ আছে। তাদের সকলের কল্যাণ করতে না পারলে, শুধু আমার একা কল্যাণ যদি আমি করতে চাই, এটা কোনোদিন জনগণের কল্যাণ হবে না। সকলকে নিয়ে পথ চলে, একসাথে এক বাক্যে দাঁড়িয়ে সকলকে নিয়ে পথ চলে আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশের উদাহরণস্বরূপ এমন একটা সংসদীয় আসন তৈরি করতে চাই, যেন 299 আসনের লোকেরা রাজনীতি শিকার জন্য দিরাইশাল্লা এসে ঘুরে যেতে বাধ্য হয়। এই কাজ করার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন, সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার মতো এরকম কম বয়সের একজন মানুষের কথা এত ধৈর্য ধরে শুনেছেন। ইনশাল্লাহ আগামীর সময়টা আমরা মিলেমিশে দেশ গঠন করব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী দিরাই